সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সঙ্গে আছি আমি জেউজুবায়ের। পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের গুরুত্ব অপরিসীম, অথচ গাজীপুরে ভাওয়ালের ঐতিহ্যবাহী শালগজারির বন ও তার আশপাশের থাকা বন আর বন থাকছে না। দূষণ আর দখলে উজাড় হচ্ছে বন। সহস্রাধিক দখলদারদের বিরুদ্ধে প্রায় ২৮,০০০ মামলা ঠুকেও ঠেকানো যাচ্ছে না বেপরা বন খেকোদের। এছাড়াও বনকে ঘিরে অসাধু চক্র করছে নানা অপকর্ম। একবারে উপর থেকে গৃহবনি বোকা 50,000, এসিএফ চায় 50,000, আর 40 দিতে হয়, রেঞ্জার চায় 40, ওরা 30 দিতে হয়, বিট অফিসার চায় 30, তারা 20 দিতে হয়। বন বিভাগের দুর্নীতি এটা সর্বজন স্বীকৃত। এখানে এক ধরনের সিন্ডিকেট কাজ করছে, যারা এর সাথে যে অনিয়মের সাথে জড়িত তারা কিন্তু এককভাবে এই কাজটা করছে না। বনের গেজেট দেখে আমরা সেই জায়গাগুলোকে চিহ্নিত করছি এবং সেই জায়গাগুলোর বিষয়ে সরকারি স্বার্থ রক্ষা করার জন্য আমাদের প্রক্রিয়া চলমান আছে। বন অপরাধের সাথে জড়িত যেই থাকুক না কেন, তারা যদি কোনোভাবেই এটার সাথে জড়িত হয়ে যায় তাহলে তো তারা একেবারে নো এক্সকিউজ। এই রুটটা পুরাটাই মনে করেন বিপজ্জনক। রাত্রেবেলা এদিক দিয়ে মনে করেন যে প্রত্যেক দিন একটা না একটা ডাকাতি হতেই থাকে। জনগণের প্রতি এটাই আমাদের মেসেজ যে আপনারা তথ্য যে কোনো ধরনের তথ্য যদি আপনাদের কাছে থাকে সেই তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। কারা করছে এসব অপরাধ? কারাই বা শিল্প প্রতিষ্ঠান, কারখানা, খামার বাড়ি, কটেজ, পর্যটন রিসোর্ট, আবাসিক বাড়ি নির্মাণ করে গিলে খাচ্ছে বনের জমি? প্রশাসনের কারাই বা জড়িত এসবের সাথে? আজ তার বিস্তারিত তুলে ধরব আপনাদের সামনে। ঢাকা থেকে রওনা হয় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। উদ্দেশ্য ভাওয়াল শালবন ও তার আশপাশের অবস্থা সরজমিনে আপনাদের দেখানো। শুরুতেই পাখির চোখে এক নজর এই বনের দৃশ্য আপনাদের দেখাতে চাই এবং জানাতে চাই বনের ইতিহাস এবং বর্তমান অবস্থা। দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থার যৌথ গবেষণা অনুযায়ী গাজীপুর বন বিভাগের মোট জায়গার পরিমাণ ছিল ৬৬,৮০০ একর। প্রায় এক যুগ আগেও গাজীপুর জেলার মোট জমির পরিমাণের ১৪% ছিল বনাঞ্চল। মূলত ৭১-এর মুক্তিযুদ্ধের সময় প্রথম আঘাতটা আসে বনভূমির মধ্যে। তখন ব্যাপক হারে বনভূমি ধ্বংস উজাড় হতে থাকে। যে যেভাবে পেরেছে বনটাকে নষ্ট করেছে। এরপরে দিয়ে ৮০-এর দশকে যখন অবারিতভাবে শিল্প কারখানা গড়ে উঠল, ঢাকার পাশের একটা জেলা গাজীপুর, সেই হিসেবে এখানে প্রচুর ভেতরে অনেক কিছু প্রাইভেট জমি আছে, মানে ব্যক্তি মালিকানাধীন কিছু জমি আছে। সেগুলো কিনে নিয়ে তারা সেখানে শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন এবং সেই শিল্প কারখানা প্রতিষ্ঠা করার সাথে সাথে তারা বনের জমিও দখল করা শুরু করেছেন। শিল্প কারখানা দখল করেছেন, রিসোর্টের নামে দখল করেছেন। শুধু যে শিল্প প্রতিষ্ঠান দখল করেছে তাও না, স্থানীয় ব্যক্তিবর্গ দখল করেছেন। আর একটা সময় গাজীপুরে ধরেন আপনার ৭০ দশকের শেষের দিকে গ্যাসের মানে জ্বালানি, তিতাস গ্যাসের ইয়েটা ছিল। এর আগে টোটালি গাছের উপর নির্ভরশীল ছিল জ্বালানিটা। তখন ব্যাপক হারে কাঠ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। তখন বনের, বিশেষ করে বনভূমি, বনের গাছগুলো ধ্বংস হয়েছে মূলত তখনই। এরই মধ্যে ১২,০০০ একরের বেশি বনভূমি দখল করে ১৬,০০০-এর বেশি বাড়িঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান, খামার বাড়ি, কটেজ, রিসোর্ট সহ গড়ে উঠেছে অসংখ্য সরকারি বেসরকারি স্থাপনা। এসব স্থাপনা টিকে থাকতে কারা সুযোগ করে দিচ্ছে? কি তার পদ্ধতি? দিনের পর দিন কিভাবেই বা চোখের সামনে উজাড় হচ্ছে বন? তুলে ধরব। দর্শক, নথিপত্র ঘেঁটে দেখা যায় গাজীপুরে বনের জায়গা ছিল প্রায় ৬৬,৮০০ একর। সময়ের পরিক্রমায় সেখান থেকে বেদখল হয়ে গেছে ১২,০০০ একরের বেশি জমি। কারা জড়িত এসব দখলে? এসব ভূমি খেকোদের সহযোগিতাই বা করছে কারা? আবার নানান আইনি জটিলতায় পড়ে বন এখন বিলুপ্তির পথে। কেন হচ্ছে এমন? চলুন দেখা যাক। গাজীপুরে পুরো বনাঞ্চল ভাওয়াল জাতীয় উদ্যান, শ্রীপুর, কাচিঘাটা, রাজেন্দ্রপুর, কালিয়াকৈর ও ভাওয়াল রেঞ্জে বিভক্ত। এসব রেঞ্জের অধীনে রয়েছে ২৬টি বিট অফিস এবং সাব বিট ও ক্যাম্প। এই বনাঞ্চলে ১২,৩২১ একরের বেশি বনের জমি জবরদখল করে রেখেছে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান। এর মধ্যে ১,৫০০ বিঘা জবরদখল করে রেখেছে ১৭৪টি প্রতিষ্ঠান। বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের জবরদখলের বিস্তারিত আসে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের কাছে। সরজমিনে পৌঁছায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। কি নাম ওনার?
বনের জমি জবরদখলের আংশিক হিসেবে প্রথমে আপনাদের সামনে তুলে ধরতে চাই একটি সিরামিক কারখানা যাদের নামে বনের জমি দখলের অভিযোগ রয়েছে। গাজীপুর সদর উপজেলার মণিপুর এলাকায় সান পাওয়ার সিরামিক্স লিমিটেডের নামে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে বনের জায়গা ঘেঁষে। এই কারখানাটি পোকরান মণিপুর মৌজায় CS 428 নম্বর দাগে 0.58 একর সংরক্ষিত বনভূমি দখল করেছে। এছাড়া CS 598 নম্বর দাগে 5.57 একর জমি বনভূমি দখল করে বাড়ানো হয়েছে ভবন ও সীমানা প্রাচীর। একই এলাকায় ফুয়াং গ্রুপ লিমিটেডের দখলে রয়েছে 4.40 একর সংরক্ষিত বনভূমি এবং 5.65 একর অন্যান্য বনভূমি। গাজীপুরের কোনাবাড়ি কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বিটের অধীনে কোকোলা ফুড প্রোডাক্টের দখলে রয়েছে 15.05 একর বনভূমি। পার্টেক্স কটনের দখলে 11.67 একর সংরক্ষিত বনভূমি। পার্টেক্স ডেনিমের দখলে আছে 26.24 একর সংরক্ষিত বনের জমি। এছাড়াও বিভিন্ন শিল্প গ্রুপ সহ ছোট বড় মিলিয়ে 13,000 দখলবাজ ইতিমধ্যেই ভাওয়ালের অন্তত 12,000 একরের বেশি বনভূমি পুরোপুরি জবরদখল করে নিয়েছে। গড়ে উঠেছে 16,000-এর বেশি বাড়িঘর, দোকানপাট, খামারবাড়ি, রিসোর্ট, ছোট বড় শিল্প প্রতিষ্ঠান সহ নানান স্থাপনা। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করে দায়িত্বশীল কারো দেখা মেলেনি, এমনকি মোবাইলও পাওয়া যায়। ভাই কে আছে এখানে? বনের জমি দখলে নেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেমন অভিযোগ এসেছে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের কাছে, তেমনি বন প্রহরী, স্থানীয় দালাল, বন কর্মকর্তাদের যোগসাজশ আর জেলা প্রশাসকের উদাসীনতার অভিযোগও এসেছে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের কাছে। একসময় গাজীপুর আসলে এখানে ভাওয়াল বনাঞ্চল নামে পরিচিত। যুগের পরিবর্তনে যেভাবে আসলে বন দখল হচ্ছে, শিল্প কারখানা, রিসোর্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলভাবেই আসলে প্রতিনিয়ত এই বনটা দখলে চলে যাচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করতে গেলে আমরাও একসময় হামলা শিকার হচ্ছি, মামলার শিকার হচ্ছি। আমার এই বসত বাড়ি ঘুমানোর জায়গা যদি ভেঙে দিতে পারে, তাহলে গাজীপুরে হাজার হাজার কলকারখানা, মেল ফ্যাক্টরি রয়েছে, যারা নাকি শত শত বিঘা বনের সম্পদ দখল করে খাচ্ছে, তাদেরকে কেন ভেঙে ঘুরে দেয় না? সেটা আমার মতো গরিবের একটা প্রশ্ন আপনাদের কাছে। কেন শিল্পপতিদের সাথে কেন পারে না তারা তাদের মেল ফ্যাক্টরির জায়গাগুলো উদ্ধার করুক? আমাদের গরিবের উপরে বুলডোজার চালাইছে কেন? অনে যায় না কেন? সমঝোতা ছাড়া কোনো বনে কোনো কাজ করা যায় না। আমি অনেক নিউজ করছি, আমি বারোইপাড়া নিউজ করছি, পশ্চিম বিট নিউজ করছি, তারপর হচ্ছে বাউপাড়া বিড়ে নিউজ করছি। তো নিউজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কাজ তো হয়ই না, এবং আমি না শুধু, অন্য সাংবাদিকরাও কিন্তু নিউজ করে বন্যা নিউজ করার পরে কিন্তু ওগুলা মানে কোনো অ্যাকশনে দেখি না যে অ্যাকশনে যাইতেছে। বন বিভাগের ক্ষেত্রে এরকমই, অন্য নিউজ করে ওগুলো তো কোনো প্রবলেম হচ্ছে না। যখন বন বিভাগের কোনো নিউজ করতে যায় তখন মনে করেন যে হয় ওনারা সরাসরি কিছু করতে পারতেছে না, যখন চলে যায়, যেমন এই যে শামসুদ্দিন সব চলে গেছে, এখন শুনতেছি যে আমার নামে মামলা হয়েছে। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানটি 1982 সালে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে সরকার সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করে। গজারিগড় বেষ্টিত 250 প্রসাদ, ভবানীপুর, বারুইপাড়া, ডগুরি, বনখড়িয়া, বাওপাড়া, উত্তর শালনা, বাহাদুরপুর মৌজায় 65,385 একর জমিকে সংরক্ষিত বনাঞ্চলের আওতায় আনা হয়। এসব বনে ছিল হরেক রকম গাছ, বন্যপ্রাণী, যা আজ অনেকটা বিলীন। তবে বনের ভেতরে স্থানীয় অধিবাসীদের জোত জমি থাকায় তারা অবাধে বনে প্রবেশ করতে পেরেছে, আর সেই সুযোগেই বিভিন্ন কলকারখানার মালিক কৃষকদের কাছ থেকে জমি কিনে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের নামে অবাধে বনের জমি জবরদখল করে নিচ্ছেন। আর এসব জবরদখল বন বিভাগের কর্মকর্তাদের গোচরেই মালিক ও প্রভাবশালীরা দখল করে বনাঞ্চলের জমি গ্রাস করছে বলে অভিযোগ উঠে এসেছে। তবে জমিদারি সত্ত্ব থেকে প্রজাসত্ত্বে স্থানান্তরের 70 বছর পেরিয়ে গেলেও বন বিভাগের জায়গা জেলা প্রশাসন কর্তৃক বুঝিয়ে না দেয়া এবং বন ঘেঁষা জায়গা ব্যবহারের ক্ষেত্রে যৌথ ডিমার্গেশন ব্যবস্থা নিশ্চিত না করাটাই ভাওয়ালগড়ের প্রধান সমস্যা মনে করেন
করেন কেউ কেউ। বন বিভাগের দুর্নীতি এটা সর্বজন স্বীকৃত, এটা অবশ্যই এখানে একটা বনের ভূমিকা আছে এবং তাদের শিথিলতার কারণেই এই ঘটনাগুলি ঘটে। তাদের যে সত্যিকারভাবে ডিমার্কেশনটা সঠিকভাবে করা হয় কি না আমার জানা নেই, বা আপনার যে সঠিকভাবে যে সেটেলমেন্টের বিষয়গুলো, কতটুক বনের জমি, কতটুক প্রাইভেট ল্যান্ড, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকা দরকার ছিল। বন আদালত বলে একটা আদালত ছিল, এখনও আছে, কিন্তু ওটার কার্যক্রম কি আমরা তেমনভাবে আমাদের চোখের সামনে কোনো আমরা দেখি নাই। কিন্তু এই যে 5ই আগস্টে যে পট পরিবর্তন হলো, আমাদের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সাথে সাথে ব্যাপক হারে বনভূমি দখল করা শুরু হয়েছে, এই 24 আগস্টের কথা বলছি। তো সেটার জন্য বন বিভাগ কিছুটা জোরালো ভূমিকা নিয়েছে, কিন্তু তেমন ভাবে না। যে তালিকাটা করেছে তার অনেকাংশই কিন্তু এখন জবরদখলের মধ্যে আছে। সেই তালিকাটা ধরে ধরে সঠিকভাবে তালিকা নিয়ে বনভূমি উদ্ধার করার এখনই সময়। বনের জায়গা ডিমার্কেশন করা কিংবা বনের জায়গা দখল করে কিভাবে ব্যক্তি মালিকানায় আনা সম্ভব সে ব্যাপারে স্থানীয় এক দালালের সাথে কথা বলে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ, আর তা গোপন ক্যামেরায় ধারণ করা হয়। মিনিমাম 2-2.5 লাখ টাকা খাইয়া বলা। 1 বিঘা জমি হইল এইটুকুই, 5 কাঠা হইল এইটুকুই, 2 কাঠা হইল এইটুকুই। গাজীপুর কোর্টে আবার এসি লাইনটা আপনার 2 দিন হিয়ারিং দিতে হয়, উকিল 2টা। একবারে উপর থেকে ডিউবনি বোকা 50,000, এসিএফ চায় 50,000, আর 40 দিতে হয়। রেঞ্জার চায় 40, ওরা 30 দিতে হয়। বিট অফিসার চায় 30, তারা 20 দিতে হয়। স্টাফ আছে 3 জন, তো 3 জনে 30,000। এই এনতে আবেদন করলে গাজীপুর এসিল্যান্ডটা ওইখানে নেয় 5,000। এসিল্যান্ড থেকে মির্জাপুর পাড়ায় তহসিল অফিস ওইখানে 8,000 টাকা। মির্জাপুরতে এই রেঞ্জ অফিসে এরা সই দিয়া দেয়, যায় গাজীপুর ডিসি রেনে নেয় 5,000 টাকা। ডিসি রেনটা ফরওয়ার্ডিং দিলে আবার এসিল্যান্ডটা এন থেকে খামো বইরা মহাখালী পাঠায়, মহাখালী দিলে সই করবো, আইলো তখন আবার এসিল্যান্ড এই কাগজটা এসিল্যান্ড কোর্টে আবার একটা উকিলের মাধ্যমে এটা হিয়ারিং দিতে হয় যে আমার বৈধ জমিন, আমি বাড়িঘর করবো, আমার সঠিক নির্ধারিত। তারপরে তো 2 পাশে মনে হয় বন আসছে না, কাগজপাতি যদি আপনি দিয়া যান ওইটা পয়সা, তা আপনি এটুকে আপনি এনে যা খরচ যায় আপনি তা দিবেন। আরেকটা আছে আপনি এমনি না যায় এমনি ওই যে ন্যাংলা কতটি সাংবাদিক আছে এখানটা কিছু মোহ দিয়া বিট অফিসার রেঞ্জারে দিয়া আপনার বিল্ডিং এনে 5 তলা করতে পারেন। ফরেস্ট এসিএফ পাইব, এএনটা ডিওপো পাইব, রেঞ্জারও পাইব, বিট অফিসারও পাইব, এই সাংবাদিকও পাইব। এরা মাইপা এফডি ঘুরি গেড়ে দিব, আপনার কাজ করলে আপনার কোনো নিষেধ নেই। গাজীপুরের ভাওয়াল শালবন ও তার আশপাশের বন জবরদখলের পাশাপাশি বিদেশি সহায়তাপুষ্ট সামাজিক বনায়ন প্রকল্পের নামে ইউক্যালিপটাস, আকাশমণি এবং রাবার গাছ রোপণে শালবন নিশ্চিহ্ন হওয়ার পথে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ বলেও জানান এই পরিবেশবিদ। বন সৃজন প্রকল্প ছিল, সেগুলো মূলত পরিবেশ বিধ্বংসী প্রকল্প। এগুলোকে ওনারা বাণিজ্যিকীকরণ করেছে, মানে বনটাকে ওনারা বাণিজ্যিকীকরণ করে দ্রুত বর্ধনশীল গাছের অজুহাতে প্রকৃতির যে আসল যে শালবন সেটাকে ধ্বংস করে ফেলেছে। এবং এটা যে প্রকৃতির জন্য ক্ষতিকর, আকাশমণি বলেন, ইউক্যালিপটাস বলেন, এটি সর্বজন স্বীকৃত এবং বিশেষজ্ঞরা অবশ্যই বলেন এটি পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য বিধ্বংসী। বন বিলুপ্তির পথে এ ব্যাপারে কোন কোন বিষয়টি গুরুত্বপূর্ণ তা জানতে আমরা যাই টিআইবির কাছে। ভূমির যেহেতু মূল্য বাংলাদেশে অনেক বেশি চাহিদা রয়েছে, সেই কারণে এই ধরনের কি বলে যে আত্মসাতের মাধ্যমে যেটা রাষ্ট্রীয় সম্পদ সেটাকে আত্মসাতের মাধ্যমে এটা শিল্প বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের নামে রাষ্ট্রীয় সম্পদের তারা অপচয় করছে, এক ধরনের নৈরাজ্য প্রতিষ্ঠিত করেছে। এটার থেকে উত্তরণের উপায় তো খুবই, এমন কোনো রকেট সায়েন্সের দরকার নাই। এই যে সম্পদ বন বিভাগের কর্তৃত্বাধীন বা মালিকানাধীন যে সম্পদ, এটা রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদের একটা মূল্য আছে। এই সম্পদটাকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের নামে আত্মসাতের যে ঘটনাগুলো ঘটছে, এখানে মূল বিষয়টা হচ্ছে যে অবৈধ পক্ষে সম্পদ অর্জন, এবং এখানে কারা এখানে জড়িত, তারা কোনো না কোনোভাবে প্রভাবশালী।
সেটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে হোক, রাজনৈতিকভাবেই হোক, প্রশাসনিকভাবেই হোক, আমলাতান্ত্রিকভাবেই হোক, আইন প্রক্রিয়া সংস্থার অংশ হিসেবে, বন বিভাগের অংশ হিসেবে হোক। এরা কিন্তু এক ধরনের চক্র, যদিও এদের উপরেই কিন্তু দায়িত্ব হচ্ছে এগুলোকে প্রতিরোধ করা, সেটা না করে বা প্রতিহত করা, এটা এদের উপরে দায়িত্ব, এদের যারা এটা করছেন তাদেরকে জবাব দিতে হয়, তা না, সেটা না করে তারা কিন্তু এটার অংশীদার হচ্ছেন, এর ফলে লাভবান হচ্ছেন এবং এক ধরনের কি বলে বিচারহীনতা ভোগ করছেন এবং যারা যারা দখল করছেন তাদেরকে বিচারহীনতা দিচ্ছেন। এখানে এক ধরনের সিন্ডিকেট কাজ করছে। যারা এর সাথে যে অনিয়মের সাথে জড়িত তারা কিন্তু এককভাবে এই কাজটা করছে না। এই যে প্রহরী বা একজন অফিস অ্যাসিস্ট্যান্ট বা একজন নিম্নমান কর্মচারী, তিনি তো আর সিদ্ধান্ত গ্রহণ করছেন, তিনি তো আর লাইসেন্সটা দিচ্ছেন না, তিনি তো আর নিবন্ধন করে দিচ্ছেন না, তিনি এখানে একটা এজেন্টের কাজ করছেন বড়জোর, এবং সেটার মাধ্যমে যে অর্থ তিনি অবৈধ অর্থ রোজগার করছেন সেটা শুধু এককভাবে তার পকেটে যাচ্ছে না, এর কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যাচ্ছে। যেই কারণে সেটি প্রশাসন হোক, বন বিভাগ হোক, আইন প্রক্রিয়া সংস্থায় হোক, আমি আবারও বলছি যে ধরনের প্রতিষ্ঠানগুলোর উপরে নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের, সেই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের একাংশের কিন্তু যোগসাজশের কারণে এই ধরনের বিষয়গুলো, অনিয়মগুলো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, স্বাভাবিকতায় রূপান্তর হয়েছে। অন্য দিক থেকে আরও একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে মানুষের মধ্যেও কিন্তু সচেতনতা বা সক্রিয় প্রতিবাদ করার যে পরিবেশ, সেটাও সৃষ্টি করা অপরিহার্য, যাতে করে এটা বন তো জনগণের সম্পদ, এটা নিয়ে এই যে দখল হয়ে যাচ্ছে সেটা নিয়ে সাধারণ মানুষেরও প্রতিবাদের জায়গাটা তৈরি করা দরকার। অবশ্যই আমি শুরু থেকে সেটাই বলছি, নিবন্ধন কার্যালয় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনই হোক বা ইউনিয়ন পরিষদই হোক বা যে উপজেলা পরিষদই হোক, যে পর্যায়ে হোক, এখানে যারা সকলে জড়িত তাদেরকে, এবং আইন প্রক্রিয়া সংস্থা বিশেষ করে, দ্য সেম টাইম যাদের উপরে নিয়ন্ত্রণের দায়িত্ব সেই প্রতিষ্ঠানগুলোকে, প্রতিষ্ঠানের মধ্যে যারা আছে তাদের সবারই দায় আছে। কেউ দায় এড়াতে পারেন না। কেউ যদি মনে করেন যে আমি জড়িত নই, কাজে আমার দায় নেই, সেটা কিন্তু শেষ না। যদি শীর্ষ পর্যায়ে একজন জেলা প্রশাসক অবশ্যই বলতে পারেন যে আমি জড়িত নই, কিন্তু জেলা প্রশাসনেরও আওতাভুক্ত বা আইন প্রক্রিয়া সংস্থা প্রতিষ্ঠানের আওতাভুক্ত যে কর্মীরা, যদি একজন কর্মী যদি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকে, তার বিচারের দায়িত্ব নিশ্চিত করার দায়িত্ব কিন্তু সেই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এই জিনিসটা মনে রাখতে হবে। গাজীপুরের ভাওয়াল শালবন অরক্ষিত বিধায় অপরাধীরা ব্যবহার করছে অপরাধের অভয়ারণ্য হিসেবে। দেশের বিভিন্ন স্থানে হত্যা করে লাশ ফেলে যাওয়ার নিরাপদ স্থান, অসামাজিক কার্যকলাপ, মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ নানান অপরাধ আর অপকর্ম সংগঠিত করতে অপরাধীদের নিরাপদ স্থান গাজীপুরের শালবন ও তার আশপাশের সড়ক বলেও জানান স্থানীয়রা। সন্ধ্যার পরে অটো দিয়ে গেলে পরে অনেক দূরে ভিতরে নিয়ে জায়গা, মারধর করে টাকা পয়সা নিয়ে জায়গা, অনেক গাড়ি ছিনতাই করে নিয়ে জায়গা। আবার গাড়িতে দেখা যায় চলতি অবস্থায় পাটকেল ঢেল মারে। এই ঢেল মারলে পরে গাড়িগুলো যদি গেলে স্লো করে এবং দাঁড়ায়, সেই গাড়ির থেকে টাকা পয়সা নিয়ে যায় এবং মানে জানের উপর দিয়ে করে। এই রুটটা পুরাটাই মনে করেন বিপজ্জনক। রাত্রেবেলা এদিক দিয়ে মনে করেন যে প্রত্যেক দিন একটা না একটা ডাকাতি হতেই থাকে। শালবনকে ঘিরে যত অপরাধ সংঘটিত হয় তা প্রতিকারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ সোচ্চার রয়েছে বলে জানায় পুলিশ। যে গাজীপুরে আপনার একটা বিশাল অংশ বনভূমি, বনভূমি মানে কিছু কিছু অংশ আছে একদম গহীন বন, যেখানে সহজে আপনার মানুষের পদচারণা হয় না, একদম নিতান্ত বাধ্য না হলে কেউ এখানে আপনার যায় না। তো এক্ষেত্রে অনেক সময় যেটা আগে মাঝে মধ্যে হয়তো এরকম কিছু ঘটনা ঘটেছে যে কোনো একজন সিএনজি ড্রাইভার, তাকে মেরে হয়তো এখানে ফেলে রাখছে। যেহেতু গহীন বন, কেউ এখানে আপনার এটা হয়তো আপনার ডিটেক্ট হইতে মানে এখানে যে কাউকে মেরে ফেলে রাখছে এটা বের করতেই হয়তো আপনার লাশ টাশ গলে শেষ হয়ে গেছে, বের হইতে এমন অবস্থা, হয়তো কেউ হয়তো কোনো কাজে তখন গেছে, হয়তো সেটাকে খুঁজে পেয়েছে। কিন্তু আমি আপনাকে বিগত 7 মাসের যে স্ট্যাটিস্টিক্স দিতে পারি আমি এখানে আসার পর থেকে, যে এই ধরনের ঘটনা নাই বললেই চলে। একটা ঘটনা হয়েছিল যে আমরা একটা আপনার অজ্ঞাত লাশ বনের ভিতরে আমরা পেয়েছিলাম, বাট সেটা আমরা খুব দ্রুতই আমরা সেটাকে ডিটেক্ট করতে পেরেছি এবং এটার সাথে সম্পর্কিত একটা আপনার অটোরিকশা ছিনতাই সংক্রান্ত ইস্যু ছিল। আমরা অটোরিকশাটাকেও রিকভার করতে পেরেছি এবং এটা একটা আমাদের একটা ভালো ডিটেকশন ছিল। আর একই সাথে আপনার মাঝে মধ্যে এখানে যেহেতু গহীন অরণ্য, অনেক সময় আপনার রাতে হয়তো দেখা যাচ্ছে 1টা 2টা 3টার সময় হয়তো কেউ আপনার সিএনজি দিয়ে যাচ্ছেন ওই রোডগুলো দিয়ে, তখন হয়তো রাস্তায় আপনার গাছ ফেলে ডাকাতির একটা প্রবণতা এখানে ছিল। কিন্তু আমরা এটাকে মাথায় রেখে আমাদের আপনার কীভাবে টহল টিমকে আমরা ওইভাবে সাজিয়েছি, আমাদের টোটাল পরিকল্পনাটা আমরা ওইভাবে সাজিয়েছি এবং আমাদের টহল বৃদ্ধি এখানে আমাদের 24 ঘন্টা আমাদের টহল থাকে, স্পেশালি আপনার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত, তখন তো আমাদের একদম কন্টিনিউয়াস পেট্রোলিং থাকে এবং এটার সুফল আমরা হাতে নাতে পেয়েছি। গত 7 মাসে আমাদের এখানে
এরকম একটা রোড ডাকাতির ঘটনা ঘটেছে শ্রীপুরে, যেটা আপনার রাস্তায় গাছ ফেলে এটা করেছে। কিন্তু আমরা কিন্তু আমাদের টহল টিম থাকায় পেট্রোল টিম দুদিক থেকে যখন চেস করছে, আমরা কিন্তু হাতে নাতে 4 জন ডাকাতকে আমরা ধরতে পেরেছি। সো আমাদের এসব নিয়ে এই যে আমাদের এই ক্রাইম প্যাটার্নটাকে অ্যানালাইসিস করে সেই অনুযায়ী আমরা আমাদের কি বলে পুলিশিং প্ল্যানটা এইভাবে আমরা করেছি, পেট্রোলিং বা চেকপোস্ট। হ্যাঁ, এবং আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন যে মাঝখানে কিছু দেখা গেছিলো যে আপনার বাসে ডাকাতি বা বাসে রেপ বা ট্রাক ডাকাতি এ ধরনের ঘটনা একটু বেড়ে যাচ্ছিল। কিন্তু আমরা তখন যা করেছি, আমাদের জেলার ইন আউট প্রত্যেকটা জায়গায় আমরা আপনার চেকপোস্ট বসিয়েছি। আমরা শ্রীপুর থেকে মাওনার যে রাস্তাটা, ওটা কিন্তু গহীন অরণ্য, এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা, কিন্তু রাতের বেলা কিন্তু আপনার এটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, এত গহীন বনের ভিতর দিয়ে রাস্তাটা। আমরা কিন্তু ওই জায়গায় আপনার স্থানীয় লোকজনকে এঙ্গেজ করেছি, তারাও রাতের বেলা আপনার ওই যে টহল দেন, এখানে পেট্রোলিং করেন আমাদের সাথে, এবং আমাদের পেট্রোল টিম থাকে। জনগণের প্রতি এটাই আমাদের মেসেজ যে আপনারা তথ্য, যে কোনো ধরনের তথ্য যদি আপনাদের কাছে থাকে, সেই তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। যে কেউ এরকম অপরাধ এখানে করছে, বা আপনারা হয়তো এখানে কোনো আননোন লোক হঠাৎ করে দেখতে পাচ্ছেন কেউ বনের ভিতরে যাওয়া আসা করছে, এ ধরনের কোনো সাসপিশাস কোনো ইস্যু থাকলে সেটা আমাদেরকে সাথে সাথে জানানো। আমরা আশা করি যে আপনারা সেটা আমাদেরকে জানাবেন, জনগণ আমাদেরকে জানাবেন। দর্শক, আপনারা দেখলেন, শুনলেন কিভাবে উজাড় হচ্ছে বনের জমি, সেই সাথে অরক্ষিত বনকে কিভাবে ব্যবহার করছে অপরাধীরা। এর থেকে উত্তরণের পথ কি তা দেখাবো। দর্শক, বনের জমি দখলমুক্ত করতে এবং অপরাধ দমনে কি উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন, আর এসব বিষয়ে পরিত্রাণ পেতে কি ভাবছেন পরিবেশ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। বনের জমি উচ্ছেদ অভিযান চলে, তবে তা দুর্বলের উপর। টাকা দিলে উচ্ছেদ করা হয় না, আর টাকা না পেলেই উচ্ছেদ। কিন্তু বড় প্রতিষ্ঠানগুলোর তেমন কোনো ব্যবস্থাই নেয় না বলে অভিযোগ স্থানীয়দের। আমার কাছে আমি তো মনে করেন যে যখন ঘরবাড়ি করছি সবাই সাথে সমঝোতা করেই কিন্তু করছি। 5ই আগস্টের পরে যারা ঘরবাড়ি করছে তারা কোনো লেজু করে নাই। আমার কথা হয়েছে, যারা বনের জমিতে যারা 2টা রুম করে 1টা রুম করে থাকতেছে, তারা তো আর কোটিপতি শিল্পপতি না। তাহলে ওদের ঘরবাড়ি যদি তোমরা ঘুরাই দিতে পারো, তোমাদের এত শক্তি, তাহলে তোমরা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির সাথে পারো না কেন? একবারে উপর থেকে গৃহবনি বোকা 50,000, এসিএফ চাই 50,000, আর 40 দিতে হয়, রেঞ্জার চাই 40, ওরা 30 দিতে হয়, বিট অফিসার চাই 30, তারা 20 দিতে হয়। এত সব অভিযোগ বন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তাই এ ব্যাপারে বেশ কয়েকজন অভিযুক্ত বন কর্মকর্তাকে ফোন করি তার সত্যতা জানতে। তবে সবাইকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। একজন রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তা পৃথকভাবে মোবাইলে ক্রাইম অ্যান্ড ফলো আপকে জানান, বনের জবরদখল করা জমি উদ্ধারের কাজ নিরপেক্ষভাবেই অব্যাহত আছে। উচ্ছেদ প্রক্রিয়ায় বৈষম্য কিংবা ডিমার্গেশন প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারটি সঠিক নয় বলে জানান তারা। আপনি যে তথ্য নিতেছেন, তথ্য কিন্তু আমি আনঅফিসিয়াল আপনি দিতে পারি না। গভীরে জানতে আমি বলতে পারবো না। আপনি সাংবাদিক, যেহেতু আপনি সাংবাদিক, আমার যদি এসে গভীরে যেতে হয়, তাহলে আমি আর সিএসসি দিতে পারবো, কারণ কর্তৃপক্ষ আছে। বলবো যে আপনি তথ্য বলতে পারেন না, এটা ভুল কথা। যদি কেউ বলে থাকে ভুল তথ্য দিচ্ছে। গাজীপুরে মোটামুটি ধরেন গাছ কাটা সুন্দর করে বলা ছিল, দখলটার বিষয়ে ঝামেলা আছে। মানুষ ব্যাপক মানুষের চাপ না। ছোট বড় বসত বাড়ি কিংবা প্রতিষ্ঠান বলে কথা নয়, যারাই বনের জমি জবরদখল করছে তাদের সবাইকে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যান পার্ক রেঞ্জ কর্মকর্তা। বর্তমানে যে পাচ্ছি, যে সাপোর্টটা পাচ্ছি উচ্ছেদ করার বিষয়ে অ্যাটলিস্ট সব দিক থেকে আমরা যৌথ বাহিনী বললেন, মানে যৌথ বাহিনী বলতে আমি সবাইকে বুঝাচ্ছি, উপদেষ্টা মহোদয় সবার কাছ থেকে যে সাপোর্টটা পাচ্ছি উচ্ছেদ করার বিষয়ে, সবাই আসলে খুব সচেতন। তো এখানে কেউ থাকতে পারবে না, সবাইকেই আলটিমেটলি এখান থেকে জবরদখল যেটা করে আসছে সেটা থেকে সরে যেতে হবে, আমরা উচ্ছেদ করব। এটা আমাদের ক্লিয়ার একটা মেসেজ। এটা ফিল্ডে হোক যেখানে হোক আমরাও দিচ্ছি। আপনারা যেহেতু মিডিয়া দিয়ে, আপনারাও আসলে এই মেসেজটা দিলেই হচ্ছে আমাদের জন্য ভালো হবে আর কি। ডিমার্গেশন করাতে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও জানতে বন বিভাগের ঢাকা বিভাগের ডিএফওর কাছে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। কিন্তু পরপর 2 দিন গিয়েও দেখা মেলেনি বন বিভাগের বন্যপ্রাণী ডিভিশনের ডিএফও শারমিন আক্তারের। পরে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি।
দখলকৃত বনের জমি উদ্ধারের ব্যাপারে জেলা প্রশাসনের উদাসীনতা নেই বলে জানিয়ে গাজীপুরের জেলা প্রশাসক জানান, বনের জমি উদ্ধারের বিষয়টি চলমান প্রক্রিয়া। অনেক ক্ষেত্রেই যেটা বলা হচ্ছে যে খাস বন এবং ব্যক্তি জায়গা পাশাপাশি থাকাতে ব্যক্তিরা জায়গা কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা তারা সমস্যায় পড়ছেন। তো যখনই নামজারি করতে যায় বা ভূমি অফিসে যখন কেউ একটা বনের জায়গার পাশে বা খাস জায়গার পাশে বা অন্য একটা সরকারি রাস্তার পাশে কেউ যখন জমি কেনে বা কারো যদি জায়গা থাকে, তো নামজারি করতে গেলে সেটা তখন তাদেরকে ওই ডিমার্কেশনটা করেই তাদের নামজারি করা হয়। গাজীপুরে যেটা একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে এখানে যে পরিমাণ বনভূমি ছিল বহু বছর আগে থেকেই এখানে আপনার দেখা গেছে যে বনের জায়গা এবং ব্যক্তি জায়গার ক্ষেত্রে যে অনেক বনের জায়গার ক্ষেত্রে অনেক ব্যক্তির নামে দলিল করে রাখা হয়েছে। তো সেই সব জায়গাগুলো তো আমাদের বনের গেজেট দেখে আমরা সেই জায়গাগুলোকে চিহ্নিত করছি এবং সেই জায়গাগুলোর বিষয়ে সরকারি স্বার্থ রক্ষা করার জন্য আমাদের প্রক্রিয়া চলমান আছে। আমরা এই পর্যন্ত গত 7 থেকে 8 মাসে মোট বনের যে দখল হয়ে যাওয়া জায়গা 59 একরের মতো জায়গা উদ্ধার করা হয়েছে এবং সামনে বন বিভাগের আরও কিছু পরিকল্পনা আছে, আরও জায়গা উদ্ধার করা হবে। হাজার হাজার একর বনের জমি জবরদখল হয়ে যাচ্ছে, কোনোভাবেই যেন থামছে না। কেন এমন হচ্ছে? এমন প্রশ্নের ব্যাখ্যা জানতে চাই বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকের কাছে। যে শুধু গাজীপুর না, আমি যদি বলি গাজীপুর, ভালুকা, কক্সবাজারের কিছু অংশ এবং চট্টগ্রামের কিছু অংশ, যেই সব জায়গাগুলো ধরেন শহরের থেকে একটু কাছাকাছি, যেই সব জায়গাগুলো জনবসতি গড়ে ওঠার আশঙ্কা আছে বা জনবসতি গড়ে উঠেছে কিছু কিছু জায়গায় এবং শিল্পায়ন হয়েছে, সেই সব জায়গাগুলোর জমির মূল্য যেহেতু বৃদ্ধি পেয়েছে, সুতরাং সেই জায়গাগুলোতেই কিন্তু আমাদের লিটিগেশন সব থেকে বেশি। এবং লিটিগেশন হওয়ার একটি বড় কারণ হচ্ছে প্রাইভেট জমির সাথে অর্থাৎ ব্যক্তি ভূমির সাথে বনের ভূমির সীমানা চিহ্নিত না থাকাটা হচ্ছে একটি বড় কারণ। কারণ আমার বনের সীমানাটা কোন জায়গায় সেটি আমি সব জায়গায় এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারিনি। সেই নির্ধারণ করতে না পারার জন্যই জবরদখলের প্রবণতাটা এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে। বেদখল জমিকে আমরা 4টি ক্যাটাগরিতে ভাগ করেছি। একটি ক্যাটাগরি হচ্ছে ধরেন শিল্প প্রতিষ্ঠান, রিজোর্ট যেটি দখল করেছে, তারপরে ধরেন এগ্রিকালচারাল ল্যান্ড হিসেবে যেটি জবরদখল হয়েছে, তারপরে ধরেন খেলার মাঠ, ঈদগাহ, এইভাবেও কিছু জবরদখল হয়েছে, আবার ধরেন দোকানপাট, এইভাবেও কিছু জবরদখল হয়েছে। সুতরাং টোটাল গাজীপুরের জবরদখলকে আমরা 4টি ক্যাটাগরিতে ভাগ করেছি এবং এই 4টি ক্যাটাগরিতে ভাগ করার পরে প্রত্যেকটা জবরদখলের ক্ষেত্রে জবরদখল উচ্ছেদের জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমার ডিএফও প্রস্তাবনা পাঠিয়েছে। কারণ আপনি জানেন যে জবরদখল উচ্ছেদ করার আইনগত ক্ষমতা কিন্তু জেলা প্রশাসক মহোদয়ের, কারণ 1970 সালের যে অর্ডিন্যান্স আছে সেই অনুযায়ী কিন্তু এটি জবরদখলটি উচ্ছেদ হয়ে থাকে। জবরদখল উচ্ছেদ প্রত্যাশী সংস্থা প্রস্তাব প্রেরণ করে, জেলা প্রশাসকের দপ্তর থেকে এটি উচ্ছেদ মামলা রুজু হয়, তারপরে এটি জবরদখলটি উচ্ছেদ হয়। সুতরাং আমরা এই টোটাল গাজীপুরের কি পরিমাণ জবরদখল আছে এটি স্টক টেকিং করার পরে আমরা প্রত্যেকটা প্রস্তাবের জন্য জেলা প্রশাসকের দপ্তরে আমরা প্রস্তাব প্রেরণ করেছি জবরদখল উচ্ছেদের জন্য। এখন এই কাজটা এখন ওনাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো দাগ নাম্বারে, কোনো খতিয়ানে, কোনো গেজেটে, কোনো রেকর্ডে যদি সমস্যা থাকে, তাহলে ওনারা অবশ্যই আমাদের ডিএফওকে জানাবেন যে আপনার এই জবরদখলের জন্য, এই উচ্ছেদ মামলা রুজু করার জন্য আমার এই ডকুমেন্টস আরও অতিরিক্ত প্রয়োজন। তাহলে সেইগুলো আমরা দিব, আমাদের কাছে যা আছে সেইগুলো দিলে যদি এইগুলো উচ্ছেদ মামলা রুজু হয়, তাহলে সেই মামলা অনুযায়ী কিন্তু আস্তে আস্তে উচ্ছেদ হবে। মানে উচ্ছেদের আপনি যদি আইনগত প্রক্রিয়াটি দেখেন, আমার কিন্তু যেটি জবরদখল হয়েছে কোনো জবরদখলের এগেনস্টে যে এখনো পর্যন্ত উচ্ছেদ প্রস্তাব দেওয়া হয়নি, এরকম জিনিসটা এখনো পর্যন্ত আমার কাছে জানা নেই। 2টা জিনিস যদি গাজীপুরের জন্য অ্যাবসলিউটলি করা যায়, একটি হচ্ছে বাউন্ডারি ডিমার্কেশন ফরেস্টের, এবং যেসব ল্যান্ডগুলো এখনো পর্যন্ত 20 ধারায় নোটিফিকেশন হয়নি, এই নোটিফিকেশন যদি জারি করে দেওয়া যায়, তাহলে ল্যান্ড লিটিগেশন এবং ব্যক্তির সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের ভূমি নিয়ে যে দ্বন্দ্ব দীর্ঘদিনের এবং বিশ্বাস অবিশ্বাসের খেলা যেটি চলছে সাধারণ মানুষের সাথে, সেই জায়গাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি
এবং সেই জায়গায় একটি ট্রাস্টের জায়গা, সাধারণ মানুষের সাথে আমাদের ট্রাস্টের জায়গাটি বিল্ড আপ হতে পারে। বন খ্যাকোদের এবং অভিযুক্ত বন বিভাগের কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন এই প্রধান বন সংরক্ষক। ডিজিটাইজ করে শুধুমাত্র গাজীপুর জেলার জন্য আলাদাভাবে একটি ওই প্রকল্পের একটি অনুষঙ্গ আছে, একটি কম্পোনেন্ট আছে। সেটি হচ্ছে গাজীপুর জেলায় কোথায় কোথায় আমার ফরেস্টের বাউন্ডারিতে গিয়েছে সেটি ম্যাপ অনুযায়ী আমি নতুন করে ম্যাপ তৈরি করব এবং সীমানাটা ডিমার্কেশন করে ওখানে কোথায় কোথায় পিলার বসানো যাবে সেটি আমি জিপিএস এর মাধ্যমে আমি ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে আমি পার্মানেন্ট ল্যাট লং করে নিব। তারপরে ওখান থেকে মানে ব্যক্তিভূমি এবং সরকারি ভূমির মধ্যে বিরোধ যেটি আছে সেটি মীমাংসা করে ওখানে আমি পার্মানেন্ট পিলার দিয়ে দিব। তাহলে গাজীপুরের ভূমির যে সমস্যা এবং ভূমি জবরদখলের যে সমস্যা সেটি আমি মনে করি অন্ততপক্ষে 50% রাতারাতি কমে যাবে। গাজীপুরের মতো জায়গায় যেখানে বনভূমি উদ্ধার করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ, সেই জায়গাটি কিন্তু আমরা উদ্ধার করেছি, প্রায় 60 একর জায়গায় পর্যন্ত আমরা উদ্ধার করেছি এবং প্রতিনিয়তই কিন্তু আমাদের বন বিভাগের সাথে ওখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব সহ যৌথভাবেই কিন্তু এখন সকল অপারেশনগুলো হচ্ছে। গাজীপুর সদর উপজেলা, কালিয়াকৈর উপজেলা এইসব জায়গায় কিন্তু আমাদের একেবারে টোটাল আমরা ম্যাপিং করে ফেলেছি যে কি পরিমাণ জায়গা জবরদখল আছে। সেই পরিকল্পনাটি আমাদের আছে, যেহেতু সার্বিকভাবে পরিকল্পনা নিয়ে সকলকে সাথে নিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব সকলকে সাথে নিয়ে যেহেতু অপারেশনগুলো করতে হয়, সুতরাং আমরা যখনই সমন্বয়টি হচ্ছে এবং যখনই আমরা ডেটটি ফিক্সড হচ্ছে আমরা কিন্তু একেবারে ওখানে গাজীপুরের একেবারে মানে ম্যাসিভ জবরদখল উদ্ধারের কার্যক্রমটি চলছে। গাজীপুরের বনভূমি যেগুলো স্থাপনা তৈরি হচ্ছে, স্থাপনা আপনি বললেন যে কয়েক হাজার স্থাপনা এখানে তৈরি হয়েছে। গাজীপুরের বনভূমিগুলো যদি আপনি সার্বিকভাবে সমস্ত কিছুগুলো দেখেন তাহলে দুইটা জিনিস দেখতে পারবেন। যে এই বনভূমিগুলো ধরেন এখনো বিষধারা হয়নি, সেই বনভূমির রেকর্ড যখন হয়েছে সেই রেকর্ডটি অনেক সময় দেখা যাচ্ছে ব্যক্তি নামে রেকর্ড হয়ে গিয়েছে। আমার হয়তো গেজেট আছে 4 ধারা বা 6 ধারা, কিন্তু রেকর্ডের সময় ব্যক্তি নামে রেকর্ড হয়েছে। ব্যক্তি নামে যখন রেকর্ড হয়েছে তখন ওই ব্যক্তির ওই জমির উপরে একটি মানে আইন, তার নামে যেহেতু রেকর্ড, সুতরাং তার একটা আইনগত ভিত্তি ওখানে দাঁড়িয়েছে। সুতরাং সে হয়তো তার ওই আইনগত ভিত্তির উপরে দাঁড়িয়ে সে একটি স্থাপনা তৈরি করেছে। আমার গেজেট মূলে আমারও যেমন একটা আইনগত ভিত্তি আছে, আবার তার নামে যেহেতু রেকর্ড হয়েছে তার নামেও একটা আইনগত ভিত্তি হয়েছে। তো এইসব জায়গায় আমাদের যেসব জায়গায় আপনি হয়তো যদি গাজীপুর বা যে ডিভিশনগুলো আমাদের কাজ করে, ঢাকা বন বিভাগ এবং বন্যপ্রাণী বন বিভাগ ঢাকা, এই দুইটা জায়গায় যদি আপনি এই রেকর্ডগুলো দেখেন তাহলে দেখবেন যে যেইগুলোই এই ধরনের ডুয়াল মানে দ্বৈত আইনগত ভিত্তি দাঁড়িয়েছে সেই জায়গাগুলোতেই সমস্যা সব থেকে বেশি হচ্ছে। যে ইতিমধ্যে এই ধরনের রেকর্ড যাদের নামে হয়েছে, বনভূমি আমার গেজেট আছে, সেইগুলোকে আমরা চেষ্টা করছি যে এইগুলোকে আমরা রেকর্ড সংশোধনী মামলা দিয়ে এইগুলো বন বিভাগের পক্ষে রেকর্ডগুলো সংশোধন করে নিয়ে আসার জন্য। যদি এই রেকর্ডগুলো সংশোধন হয়ে যায় তাহলে ওই জমির উপরে একেবারে একছত্র আইনগত ভিত্তি বন বিভাগের প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ গেজেট বন বিভাগের নামে থাকবে এবং রেকর্ডও বন বিভাগের নামে থাকবে। তখন সেটি উচ্ছেদ করা বা অন্য মানে বনায়ন করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। 8-10 হাজার একরের এই ধরনের জমির রেকর্ড সংক্রান্ত সমস্যা গাজীপুরে আছে। এটি যদি স্পেশাল কোনো টাস্ক ফোর্সের মাধ্যমে ভূমি জরিপ অধিদপ্তর সাথে করে একসাথে নিয়ে যদি এটি স্পেশাল কেস হিসেবে বিবেচনা করে যদি করা যায় তাহলে হয়তো এটি যে দীর্ঘ দিন ধরে যে সমস্যাগুলো সমাধান হচ্ছে না সেই জায়গায় আমরা হয়তো সমাধানটি একটা মানে তড়িৎ সমাধান মানে ভূমির ক্ষেত্রে যতটা তড়িৎ হওয়া সম্ভব হয়তো সেইটি অ্যাচিভ করা সম্ভব হবে। বন অপরাধের সাথে জড়িত যেই থাকুক না কেন, সেটি বাইরের লোকই থাকুক আর আমার নিজস্ব যদি বন বিভাগের যারা মাঠ পর্যায়ে কাজ করছে নিম্ন স্তরে, তারা যদি কোনোভাবেই এটার সাথে জড়িত হয়ে যায় তাহলে তো তারা একেবারে নো এক্সকিউজ। ঠিক আছে, সেটি বনভূমি জবরদখলে সহায়তাকারী হোক বা কাঠ পাচারকারী সহায়তাকারী হোক না কেন, এটি যদি আমি স্পেসিফিক আমার শুধু গাজীপুর না সারা দেশে যেখানেই যদি আমি জানতে পারি তাহলে তাদের জন্য একেবারে নো এক্সকিউজ, জিরো টলারেন্স।
বন ও বনভূমি বাঁচাতে হলে প্রথমেই দুর্নীতিমুক্ত হতে হবে সংশ্লিষ্টদের, এমন কথা জানালেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের প্রধান নির্বাহী। তো যে বন বিভাগের, এটা অবশ্যই মূলত বন বিভাগের দুর্বলতা, তাদের আইন প্রয়োগের ব্যর্থতা, এবং শুধু তার উপরে এটা নির্ভর করছে না। এখানে মূলত যে ভূমিকাটা পালন করছে যারা স্থানীয়ভাবে প্রভাবশালী মহল, বিশেষ করে ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিকভাবে বা অন্যভাবে প্রভাবশালী মহলে, তাদের এক ধরনের যোগসাজশের মাধ্যমে এখানে বহুমাত্রিক অপরাধ হচ্ছে, বহুমাত্রিক যোগসাজশের মাধ্যমে। একদিক থেকে দেখা যাচ্ছে যে এখানে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের এক শ্রেণীর সংশ্লিষ্টতা সম্ভাবনা, অন্য দিক থেকে আছে এখানে যারা ভূমি নিবন্ধন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয়ভাবে প্রভাবশালী মহল, বিশেষ করে রাজনৈতিক প্রভাবশালী মহল। তো এই ধরনের একটা চক্র, বিশাল চক্র এখানে কাজ করেছে, এবং এটা শুধুমাত্র এক্ষেত্রেই যে ব্যতিক্রম কোনো একটা তা নয়। তবে এখানে যেহেতু মানে যারা এই ধরনের অনিয়মের সাথে জড়িত, যে এই ধরনের দখলবাজির সাথে জড়িত, সিন্ডিকেটের মাধ্যমে হোক, যোগসাজশের মাধ্যমে হোক, এবং অর্থবিত্তের প্রভাবের মাধ্যমে হোক, রাজনৈতিক প্রভাবের মাধ্যমে হোক, যারা সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যক্তির পরিচয় এবং অবস্থান থেকে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা, এটি হচ্ছে যে, এবং তার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা যে এই ধরনের দখলবাজি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, এটি রাষ্ট্রীয় সম্পদ, এটাকে উদ্ধার করতে হবে। এই অবস্থাটা সৃষ্টি করাটা কর্তৃপক্ষের দায়িত্ব। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষ করে বন বিভাগের সরাসরি দায়িত্ব, পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানে এখানে হস্তক্ষেপ করা উচিত বলে আমরা মনে করি। কাজে এটা থেকে উত্তরণ করতে, মানে সরে আসার জন্য যেটা দরকার, সেটা অবশ্যই যারা সাথে জড়িত তাদেরকে সকলকেই, মানে এমন না যে যিনি একটা অবৈধভাবে শুধুমাত্র একটা প্লট অফ বন এলাকা দখল করেছেন তিনি যে সরাসরি এককভাবে শুধু দায়ী সেটা নয়, নিজে দায়ী অবশ্যই সরাসরি, কিন্তু তার পাশাপাশি তাকে কিন্তু অনেকে সহায়তা করেছেন। তার যেটা হচ্ছে তার নামে বা তার কোম্পানির নামে যে রেজিস্ট্রেশন নিবন্ধন হয়েছে সেটা কি করে হলো, এখানে যে ইলেকট্রিক লাইন হলো সেটা কি করে হলো, এখানে যে স্থানীয় প্রশাসনের যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা করেছে কিনা, এই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিক। কাজে এখানে এক ধরনের বড় ধরনের চক্র কাজ করে, এবং শুধুমাত্র এই মধুপুর অঞ্চলেই নয়, এটা শালবনেই নয়, এটা কিন্তু সারা দেশেই বনাঞ্চল এইভাবে দখল হয়ে গেছে, এবং সেই কারণেই বাংলাদেশ কিন্তু একটা ব্যতিক্রমী জায়গায়, যে আমাদের যে জাতীয়ভাবে যে বন সম্পদ ছিল সেটা ক্রমাগতভাবে উজাড় হচ্ছে, দখল হচ্ছে, আত্মসাৎ করা হচ্ছে। এই ক্ষেত্রে মামলার বিষয়টা কিন্তু এই যে দখলবাজি স্থায়িত্ব প্রদানের একটা সহজ উপায়। দীর্ঘসূত্রিতার কারণে মামলাটা হচ্ছে যে শুধুমাত্র কাগজে দলিল এটা একটা শুধু নামমাত্র লোক দেখানো একটা বিষয়। বাস্তবে এমনটি করাই হয় অনেক সময় উদ্দেশ্যমূলক, কারণ এটা জানে যে এটা দীর্ঘকাল, এটা অনাদিকাল পর্যন্ত এটা চলবে, কোনোদিন শুরু হবে না। কাজে আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে এটা প্রতিরোধের জায়গাটা সৃষ্টি করা, যাতে করে এটা এই দখলটা সম্ভব নয় সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। সেটা করা হচ্ছে না, তার কারণ হচ্ছে এটার মাধ্যমে সুবিধাটা অর্জন করা যায়। এর থেকে সরে আসতে হবে। সরকারের উচিত হবে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে এই ধরনের মামলাগুলো দ্রুত বিচারের ব্যবস্থা, প্রয়োজন আইনি সংস্কারের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা নিশ্চিত করা। দুর্নীতি কমার জন্য একটাই মেসেজ, সেটা হচ্ছে যারা দুর্নীতি করে আমাদের যে মৌলিক প্রতিষ্ঠানগুলো সেগুলোকে কার্যকরতা ফেরত আনতে হবে। এই জন্যই দুদক সংস্কার কমিশন, এই জন্যই দুদক সংস্কারের জন্য প্রস্তাবনা, এই যে প্রস্তাবনাগুলো করা হয়েছে এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করে দুদককে স্বাধীন নিরপেক্ষ হিসাবে গড়ে তুলতে হবে, এবং তার উপরে এই সুযোগটা দিতে হবে সেই জন্য যারা দুর্নীতি করেন, ক্ষমতার ব্যবহার করেন, রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করেন, তাদেরকে জবাব দিতে নিশ্চিত করতে পারে। এটা ছাড়া পৃথিবীর কোনো দেশেই দুর্নীতি নিয়ন্ত্রিত হয়েছে, মানে যারা দুর্নীতি করে তাদেরকে বিচার না করে, এটা কিন্তু দৃষ্টান্ত নেই। বরং যেখানে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে দুর্নীতি করলে শাস্তি পেতে হয়, সেখানেই দুর্নীতি নিয়ন্ত্রিত হয়েছে। আমাদের দেশে সেটা এখন আমরা করতে পারছি না, ওই জায়গায় যেতে হবে আমাদের। অনুসন্ধানে আরো উঠে এসেছে গাজীপুরের বিভিন্ন রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা, বন প্রহরী সহ বেশ কয়েকজনের নাম। অভিযোগ আছে বনভূমি বিক্রি সহ নানান দুর্নীতির সাথে তারা জড়িত। এসব ঘটনার বিস্তারিত জানাবো আগামীতে। দর্শক, আপনারা দেখলেন বন কিভাবে উজাড় হচ্ছে, বনকে ঘিরে অপরাধী চক্র কিভাবে তাদের শাখা প্রশাখা বিস্তার করছে। সরকারি মাল দরিয়ামে ঢাল, এই প্রবাদ বাক্যটি যেন বন বিভাগ, গাজীপুর জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ক্ষেত্রে যথাযথ প্রমাণিত।
আমরা চাই নিরাপদ বন, পরিবেশ বান্ধব বনায়ন এবং দখলবাজদের নির্মূল। অসাধু চক্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরসমূহ দ্রুত পদক্ষেপ নেবে এমনটি প্রত্যাশা আমাদের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে, ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসব আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।